জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে রয়েছে আমি শামসুল আরেফিন। জুলাইয়ের হত্যাযজ্ঞকে গণহত্যা আখ্যা দিয়ে অভ্যুত্থানকে ব্যক্তি স্বার্থে ব্যবহারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি। এ সময় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে জুলাইয়ের শহীদ আহতদের জন্য আলাদা বিভাগ খোলার আশ্বাস দেন তারেক রহমান। এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে কাছে পেয়ে অশ্রুসিক্ত হন আহত ও শহীদ পরিবারের স্বজনরা। অনেকে বিচার না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন, বলেন যে কোনো মূল্যে জুলাই হত্যার বিচার করতে হবে। সংগ্রাম না করত। আমার ছেলে 4 আগস্ট মিরপুর 10-এ আন্দোলনরত অবস্থায় তাকে স্বৈরাচার ডান বুকে গুলি করে, তার ডান বুক থেকে গুলি লেগে বাম বুক থেকে বের হয়ে যায়। যুদ্ধ করেছেন, তারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ করেছেন। স্বাধীনতা সার্বভৌমত্ব বঞ্চিত হয়েছিল 71 সালে, তাকেই আবার রক্ষা করা হচ্ছে 2024 সালে। সেজন্যই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব, যাদের দায়িত্ব হবে এই মানুষগুলো দেখভাল করা। প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল শুনানির শেষ দিনে দুপুর পর্যন্ত 35টি আবেদনের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে মঞ্জুর হয়েছে 10টি আবেদন। দুপুরের পর অধিকাংশ আবেদনই নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, চট্টগ্রাম 2 ও 4 আসনের আপিল শুনানি সম্পর্কে জানাবেন, আর দুপুরের পর শুনানি হওয়া অধিকাংশ আবেদন কেন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে? আপিল শুনানির একেবারে শেষ সময়ে এসে বলা চলে, আজকে যেহেতু শেষ দিন আমরা লক্ষ্য করছিলাম আজকে বেশ কিছু আবেদন নিষ্পত্তি হচ্ছে মূলত। তবে এর মধ্যে আজকে নামঞ্জুরির সংখ্যা কিন্তু আমরা বেশি লক্ষ্য করছি। যেমনইভাবে আপনি বলছিলেন চট্টগ্রাম 2 এবং 4 আসনে, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম বিএনপির একজন প্রার্থী, তিনি তার বিরুদ্ধে যে আপিল করা হয়েছিল তার প্রার্থিতা বৈধতার বিরুদ্ধে, সেটি কিন্তু খারিজ করা হয়েছে। আরেকজন প্রার্থী তাকে কিন্তু বৈধ বলে ঘোষণা করা হয়েছে, অর্থাৎ একজন পেয়েছেন, একজনকে বাতিল করা হয়েছে এর মধ্য দিয়ে। এবং একই সাথে আরেকটি বিষয়, যেমনটি আমরা জানাচ্ছিলাম এর আগের খবরগুলোতে, মূলত টাঙ্গাইলের যে ইস্যুটি ছিল সেখানেও কিন্তু একজনকে বৈধ বলে ঘোষণা করা হয়েছে। তবে আজকের মোটা দাগে যে বিষয়গুলো হচ্ছে, মূলত যে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত যে শুনানিগুলো রয়েছে সেগুলো নিষ্পত্তি করা হচ্ছে। এবং এই কিছুক্ষণ আগেই বিএনপির মহাসচিব এবং সেই সাথে যে বিএনপির নির্বাচন ব্যবস্থাপনা যে কমিটির প্রধান রয়েছে নজরুল ইসলাম খান, তিনি প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসেছেন। এর আগে আমরা দেখেছিলাম বিএনপির পক্ষ থেকে একটি দাবি জানানো হয়েছিল, কিংবা তারা একটি বিষয়ে কমিশনকে ছাড় দিতে বলেছেন, সেটি হচ্ছে মূলত যে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত যে ব্যাপারগুলো রয়েছে সেখানে ছাড় দেওয়ার জন্য। এবং একই সাথে বিএনপির যে সংগঠন রয়েছে ছাত্র দলের পক্ষ থেকে আমরা লক্ষ্য করছিলাম সকাল থেকেই তারা কিন্তু নির্বাচন কমিশনের সামনে বেশ কিছু ব্যাপার নিয়ে তারা কিন্তু অবস্থান করছে। যদিও বলা হচ্ছে যে কমিশনের নিরপেক্ষতা কিংবা কমিশনের যে সমসাময়িক কার্যসূচি কিংবা কার্যক্রম, সেটি নিয়ে তারা কিন্তু একটি প্রশ্নবিদ্ধ অবস্থায় কমিশনকে রেখে অবস্থান নিয়েছে। বলা চলে এখনকার পরিস্থিতিতে এসে একেবারে শেষ পর্যায়ে শেষ দিনে নির্বাচন কমিশনের যখন আপিলগুলো নিষ্পত্তি হচ্ছে, সেই নিষ্পত্তি আমরা দেখেছিলাম সকাল থেকে বেশ ভালোভাবে চলছিল। তবে দুপুরের পর থেকে যেগুলো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম পেন্ডিং রাখা হচ্ছে এবং নামঞ্জুরি কিন্তু বেশি হচ্ছে। আমার কাছে এই ছিল এখনকার সবশেষ, পরবর্তীতে আপনাকে আরও জানাতে পারবো। আমিরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে পোস্টাল ব্যালটে ইসির পক্ষপাতদুষ্ট আচরণ এবং প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, বিভিন্ন বিষয়ে কমিশনের রাজনৈতিক সংশ্লিষ্টতা সহ 3 অভিযোগে ইসির সামনে ঘেরাও কর্মসূচি পালন করছে ছাত্রদল। এ নিয়ে আরও জানাতে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, ছাত্রদলের ঘেরাও কর্মসূচি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কি অবস্থান দেখছেন? যে সকাল থেকে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী যারা তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে নির্বাচন কমিশনের সামনে। কিছুক্ষণ আগেই ছাত্রদলের সভাপতি এবং ছাত্রদলের সেক্রেটারি নাসিরউদ্দিন নাসির সহ 5 সদস্যের একটি প্রতিনিধি দল তারা
নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে গিয়েছেন এবং কিছুক্ষণ পরেই তারা ফিরে আসবেন। এরপরেই তারা জানাবেন যে আসলে তাদের পরবর্তী কর্মসূচি কী হবে, সেই ব্যাপারে তারা সিদ্ধান্ত দিবেন বলে কিছুক্ষণ আগে তারা এখান থেকে জানিয়ে চলে গিয়েছেন। এবং আমরা দেখেছি সকাল থেকে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। মূলত তাদের 3টি দাবির কথা ছাত্রদলের নেতাকর্মীরা এখানে বলছিলেন। বিশেষ করে আমরা দেখেছি যে মাধ্যমে যারা প্রবাসী, যারা দেশের বাইরে অবস্থান করছেন, তারা কিন্তু ভোট দিচ্ছেন। সেই পোস্টাল ব্যালটের প্রতীক নিয়ে আসলে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে। ছাত্রদল সেখানে অভিযোগটা মূলত করছেন। বিশেষ করে তারা অভিযোগ করছেন যে বিএনপির যে ধানের শীষ প্রতীক, সেটি কিন্তু খুব দূরে অবস্থান করছে, অর্থাৎ নিচের দিকে রাখা হয়েছে। যেখানে পোস্টাল ব্যালটটি যদি ভাঁজ হয় তাহলে সেখানে প্রতীকের উপর সেই ভাঁজটি পড়ে যায়, ফলে তারা সেটি প্রত্যাহারের দাবি জানাচ্ছেন। একই সাথে তারা দাবি করছেন যে যেভাবে ছাত্রদল বিএনপির নেতাকর্মীদের বাইরে গিয়ে আমরা দেখেছি যে বিএনপির বাইরে গিয়ে যেসব নেতাকর্মী অবস্থান করছিলেন তাদেরকে কিন্তু নির্বাচন কমিশন আসলে নানাভাবে সুযোগ সুবিধা দিচ্ছে এবং বিশেষ করে জামাত ইসলামের দিকে তাদের মূল অভিযোগটি, তাদের আসলে কথার ভিত্তিতে বিভিন্ন জায়গায় কর্মকর্তাদের পরিবর্তন, পোলিংয়ে যে নির্বাচনী কর্মকর্তাদেরকে নতুন করে পদায়নের পদক্ষেপ নিচ্ছে, এমন কিন্তু অভিযোগ করছেন। একই সাথে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটে সেখানে যে নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে, সেটি কিন্তু নির্বাচন কমিশন বন্ধ করেছিল। বিশেষ করে শুধু এই ছাত্র সংসদ নয়, যে কোনো ধরনের বেসরকারি নির্বাচন বন্ধের ঘোষণা দিয়েছিল নির্বাচন কমিশন। সেখানে ছাত্র শিবির আসলে অভিযোগ জানিয়েছিল যে দ্রুত এই নির্বাচন শেষ করতে হবে। সেই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে নির্বাচন কমিশন নতুন করে আবার সেই নির্বাচনের আগের যে তফসিল সেটি বহাল রেখেছে, ফলে সেটি নিয়েও কিন্তু ছাত্রদল আজকে অভিযোগ করছিলেন এবং তারা দাবি জানিয়ে এসেছিলেন যে সেই নির্বাচন স্থগিত যেটি করা হয়েছিল সেটি স্থগিত রাখার কিন্তু দাবি জানিয়ে এসেছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি ছাত্রদলের 5 সদস্যের প্রতিনিধি দল তারা কিন্তু নির্বাচন কমিশনে গিয়েছেন ইসির সঙ্গে কথা বলবার জন্য। ফিরে এসে হয়তো পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পুলিশের লুট করা অস্ত্র নির্বাচনের সময় ব্যবহার হবে না বলে নিশ্চয়তা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে 41তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। বর্ডার দিয়ে যে 2-4টা অস্ত্র আসতেছে না, আমি অস্বীকার করব না, কিন্তু এগুলি কিন্তু ধরা হচ্ছে। আরেকটা দেশ হলো নির্বাচনকালীন যে অবৈধ অস্ত্র, আমি বলবো না অবৈধ, কিছু বৈধ অস্ত্র, যেহেতু আমাদের যে অস্ত্রগুলি যে লুট হয়ে গেছে আমাদের থানা থেকে, ওই অস্ত্র কিছু আছে যারা আমাদের এখনো উদ্ধার করা সম্ভব হয় না। বাট এই অস্ত্রগুলি ইসের সময়, ইলেকশনের সময় এরা ব্যবহার করতে পারবে না, এই প্রতিশ্রুতি আমি আপনাদের দিতে পারি। সংস্কার নিয়ে অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করলেও দেশের ইতিহাসে এত অল্প সময়ে এর বেশি সংস্কার হয়নি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে সিরডাপ মিলনায়তনে সিজিএস আয়োজিত বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি। আমি সবিনয় বলবো, এত অল্প সময়ে বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বেশি সংস্কার হয়নি। আমরা উচ্চ আদালতে বিচারক নিয়োগ একটা পদ্ধতি অনুযায়ী দিচ্ছি। শুধুমাত্র আপনি 10 বছর বাংলাদেশ জিন্দাবাদ বা জয় বাংলা বললেন, এটার ভিত্তিতে আপনি বিচারক হতে পারবেন না। 10 দলীয় ঐক্যের পক্ষ থেকে সমন্বিত ইশতেহার প্রকাশের চিন্তা চলছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। দুপুরে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও প্রসঙ্গে বলেন, নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা বজায় রাখতে হবে। তত আমরা স্ব দল থেকে আমাদের ইশতেহারটা প্রকাশ করছি। তো আমাদের লিয়াজো কমিটি আছেন, শীর্ষ নেতৃবৃন্দ আছেন, তাদের বিবেচনার জন্য এটা রেখে দেওয়া হয়েছে যে এক্ষেত্রে আমাদের 10 দলীয় নির্বাচনী ঐক্য থেকে আমরা কোনো কমন ইশতেহার দিব কিনা। আমরা আরেকটা প্রস্তাব দিয়েছি ইসিকে যে সব দল যাতে একই দিনে তাদের নির্বাচনী ইশতেহারটা ঘোষণা করেন, এতে জনগণের আগ্রহ থাকবে এবং বুঝতে পারবে যে কোন দলের কি বক্তব্য। যদি এটা ভিন্ন তারিখে হয় তাইলে একটা অভিযোগ থাকে যে এই দল অমুক দলকে কপি করেছেন।
চব্বিশের অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে শিক্ষার্থী ফায়াজ সৈকত সহ 9 জনকে হত্যার মামলায় শেখ ফজলেনুর তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। রোববার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1-এ শুনানি হয়। কয়েক মাসের তদন্তে আসামিদের বিরুদ্ধে থাকার তথ্য প্রমাণ মেলায় অভিযোগ আমলে নিয়ে পরবর্তী শুনানির জন্য 29শে জানুয়ারি দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, এই মামলায় তাপস ও নানকের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পেয়েছে প্রসিকিউশন। এদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম সহ 7 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনে 22 জানুয়ারি তারিখ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ক্ষমতার অপব্যবহার করে রাজুকের পূর্বাঞ্চলে প্লট নেয়ার অভিযোগে শেখ হাসিনা, রাদওয়ান মুজিব এবং টিউলিপ সিদ্দিক সহ 17 জনের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা হবে 2 ফেব্রুয়ারি। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলমের আদালত এ তারিখ ধার্য করেন। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগ শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, তার 2 মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে আলাদা 6 মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বাজার নিয়ন্ত্রণে রাখতে বেসরকারি পর্যায়ে 2 লাখ টন চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। আগামী 10 মার্চের মধ্যে এই চাল আমদানি করে বাজারজাত করার নির্দেশনা দেওয়া হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়, সম্প্রতি সরু চালের বাজার দর বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। মাঝারি ও মোটা চালের দাম আপাতত স্থিতিশীল থাকলেও সরু চালের উচ্চ মূল্যের কারণে প্রভাব পড়তে পারে অন্যান্য চালের বাজারেও। এতে বাজার অস্থিতিশীল হওয়ার শঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে বাজার স্থিতিশীল রাখতে নির্ধারিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সিদ্ধ চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, আমদানি করা চাল আগামী 10 মার্চের মধ্যে দেশে এনে বাজারজাত করতে হবে। নারী বিশ্বকাপ বাছাই পর্বের খবর। যুক্তরাষ্ট্রকে 21 রানে হারিয়ে জয় দিয়ে নিজেদের মিশন শুরু করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাটিংয়ে নেমে 20 ওভারে 5 উইকেট হারিয়ে 159 রান তোলে টাইগ্রেসরা। ওপেনার দিলারা আক্তার আউট হন 17 রানে। ওয়ান ডাউনে নামা শারমিন আক্তার 8-4 ও 1 ছক্কায় 39 বলে করেন 63 রান। মাত্র 2 রানে সাজঘরে ফেরেন অধিনায়ক নিগার সুলতানা। শেষ দিকে সোবহানা মুস্তারির 29 বলে 32 আর স্বর্ণা আক্তারের 12 বলে 16 রানের ইনিংসে 159-এ পৌঁছায় বাংলাদেশ। রান তারায় যুক্তরাষ্ট্রের 2 ওপেনার ভালো শুরু করেন। 35 বলে 42 রানের জুটি গড়েন তারা। 23 রান করা দিশাকে আউট করেন রাবেয়া। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। 1 উইকেটে 57 রান থেকে 6 উইকেটে 79 রানে পরিণত হয় স্কোর কার্ড। শেষ দিকে ঋতু সিং 13 বলে 33 করলেও 137 রানে থামে যুক্তরাষ্ট্রের ইনিংস। শেষ করছি এখন চারদিক। আর এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। আর ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।